এই অঞ্চলে সমুদ্রপথের কার্যকরী মিলনস্থল বাংলাদেশের উপকূল। বঙ্গোপসাগরের এই অভিভাবকত্বের সুযোগ সুবিধা কাজে লাগালে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে উৎপাদনের হাব বা কেন্দ্রে পরিণত হতে পারে। বিপুল সম্ভাবনাময় কৌশলগত ভূ রাজনৈতিক এই শক্তির দিকে আলো ফেলেছে বর্তমান সরকার। ইকবাল ফরহাদের রিপোর্ট। 7 states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. বঙ্গোপসাগরের অভিভাবকত্বে হিস্সা আছে বাংলাদেশের। ভৌগোলিক অবস্থানের এমন শক্তির খোঁজ কোনো নেতা আগে এমন বলিষ্ঠভাবে জানান দেননি। চীন সফরকালে দেশটির ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের সম্ভাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের জন্য সাগরের প্রবেশদ্বার বাংলাদেশ। আমরাই তাদের জন্য বঙ্গোপসাগরের অভিভাবক। এখানে ব্যবসার ভালো সুযোগ আছে। তার এই বক্তব্য দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় নতুন আলো ফেলেছে। কিন্তু ভারত বিষয়টিকে ভুলভাবে নিয়েছে। তারা এটিকে ভারতের বিরুদ্ধে চীনের সঙ্গে জোট পাকানোর চেষ্টা বলে চিত্রায়িত করেছে, রং দিয়েছে রাজনীতির। বে অফ বেঙ্গলের যে অংশটা বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে, সেটার তো গার্ডিয়ান আমরা, এটা তো ভুল কথা নয়। কিন্তু এইটা বলার মধ্যে দিয়ে উনি কোনো ধরনের জিওপলিটিক্যাল জিও স্ট্র্যাটেজিক উচ্চাভিলাষের কোনো ইঙ্গিত দেননি, যেটা পুরোপুরিভাবে ভারতীয় মিডিয়ায় আপনার একটা শোরগোল পাকানোর চেষ্টা করেছেন। আপনার জয়শঙ্কর কি বললো এটার এগেইনস্টে? যে আমাদের উপকূল সবচেয়ে বেশি। আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে তো বাংলাদেশের তো উপকূল তো বড় না। কিন্তু ওনার পুরো বক্তৃতার কনটেক্সটটা যদি আপনি নেন, উনি বলছে 7 সিস্টার চায়না, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য বাংলাদেশ ইজ এ ভেরি গুড গ্রাউন্ড ফর দ্যাট প্ল্যাটফর্ম, কারণ দ্য সি কনভার্জেস দেয়ার। সো এইটা তো আমরা তো আমাদের কোনো লিডারের কাছ থেকে আগে শুনিনি। আমরা তো আমাদের উইকনেস রেখেছি যে আমরা বঙ্গোপসাগর খালি ঝড় নিয়ে আসে আমাদের জন্য, আমাদের এখানে বন্যা হয়, পানি সব নদী দিয়ে যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি দিস ইজ আওয়ার স্ট্রেংথ, শক্তি। উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য মূল ভারতের সঙ্গে সড়কপথে যুক্ত আছে মাত্র 22 কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোরের মাধ্যমে। এই পথ দিয়ে যোগাযোগ বা পণ্য পরিবহন সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। এই স্থল বেষ্টিত রাজ্যগুলোর আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে সবচেয়ে কার্যকর ও স্বাভাবিক পথ হচ্ছে বাংলাদেশ। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেক। বলা চলে একপাক্ষিক ব্যবসা করে চলেছে ভারত। বঙ্গোপসাগরের গার্ডিয়ানশিপের সুবিধা বাংলাদেশ কাজে লাগালে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমতে পারে। আমাদের সাথে ইন্ডিয়ার একটা বিরাট ট্রেড ডেফিসিট আছে। এখানে যদি আমাদের ফরেন ইনভেস্টমেন্ট হয়, যেগুলো যদি আমরা নর্থ ইস্ট 7 স্বীকৃতি পাই, তাহলে আমাদের যে এই একপেক্ষিক যে আমাদের ট্রেড ইমব্যালেন্স, এটা কিন্তু আমরা সমতা আনতে পারি। তারা আমাদের সাথে ট্রেড করবে, আমরা করতে পারবো, এই নীতি তো ঠিক নয়। এটা হিস্ট টু বি মিউচুয়ালি গিভ অ্যান্ড টেক। পৃথিবীর সব দেশেই বন্ধুত্ব সবকিছু টিকে থাকে অনেক গিভ অ্যান্ড টেক বেসিস। ভারত অনেক আগেই বাংলাদেশের মধ্য দিয়ে তার 7 সিস্টার্সে পণ্য পরিবহনের সুযোগ পেলেও তা কাজে লাগায়নি খুব একটা। বিশ্লেষকরা বলছেন, তারা বাণিজ্য নয়, বরং সামরিক বা নিরাপত্তার দিকেই বেশি নজর দিয়েছে। রাজনীতিটাও ছিল বড়। ভারতের পক্ষে সেই আপনার 9-10 সালেই তো ট্রানজিট চুক্তিটা করে যে এক্সিস্টিং রোডগুলি আছে, সেগুলি দিয়ে তো তারা 7 সিস্টারকে সাহায্য করতে পারত। কিন্তু তারা কিন্তু এই সুযোগটা খুব আস্তে আস্তে তৈরি করছে। তারা কিন্তু এখনো পর্যন্ত চিটাগং বন্দরকে ব্যবহার করে তারা কিন্তু ত্রিপুরাতে ধরার চেষ্টা করছে না আখাউড়া দিয়ে, বা তামাবিল দিয়ে সিলেটে যাওয়ার চেষ্টা করছে না। কারণ তারা কখনোই এই আপনার 7 সিস্টারে যারা আছে তাদের চায় না যে তারা এটা বুঝো যে আরেকটা জায়গা আছে যেখান দিয়ে তাদের ব্যবসা হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। ভারত ছাড়া বাংলাদেশের উপায় নেই। বিগত সরকারের দীর্ঘ শাসনামলে এমন বাতাবরণ তৈরির চেষ্টা হয়েছিল জনগণের মাঝে। কিন্তু বাংলাদেশ এখন ভারত ছাড়াও চলতে শিখে গেছে। তাই চীন সফরে প্রধান উপদেষ্টার এমন অবস্থান বাংলাদেশিদের মনে দৃঢ়তা জাগিয়েছে। আমরা যদি এই কথাটা বলি, জাতিগতভাবে আমাদের ভিতরে কিন্তু এই জিনিসটা ইনফিউজড হবে, ভিতরে ঢুকবে। এটা ঢুকেছে, মানুষ এখন ভাবতে শিখেছে যে বঙ্গোপসাগরের তো গার্জিয়ান আমরা। 36 জুলাই ছাত্র জনতার অসামান্য অভ্যুত্থানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সঠিক পথ পেয়েছে। ফ্যাসিবাদী শাসন পতনের অন্যতম সুফল এটি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেই আমার ধারণা যে নীতির দিক থেকে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে গত 7-8 মাসে। যদি তুলনা করি তাহলে জিয়াউর রহমান পরবর্তীতে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সত্যিকার অর্থে একটি
অটোনোমাস এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছে, যেটা খুবই আশাব্যঞ্জক বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের জন্য। নতজানু পররাষ্ট্রনীতির কালিমাময় দিন পেরিয়ে বাংলাদেশ আবার হাজির হচ্ছে স্বমহিমায়। আঞ্চলিক ও বিশ্ব পরিসরে বার্তা দিচ্ছে নতুন যাত্রার। চীন সফরকালে প্রধান উপদেষ্টার বক্তব্য তাই নিছক কথার কথা নয়, এটি একটি সুদূর প্রসারী কূটনৈতিক পরিকল্পনার অংশ, যা বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বকে নতুন করে সংজ্ঞায়িত করছে। লুকিস পলিসি যতই বলি না, কিন্তু লুকিসটা কিন্তু আমাদের মিয়ানমার ইন্ডিয়ান বর্ডারই শেষ, এর বিয়ন্ড আমরা কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে সংযুক্ত হতে পারি নাই। বঙ্গোপসাগরের অভিভাবকত্বের হিস্সা কাজে লাগিয়ে বাংলাদেশ শুধু ভারতের উত্তর পূর্বাঞ্চলের নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বাণিজ্য ও নিরাপত্তা কাঠামোয় এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।